নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার ঘুরে ফিরে গল্পের জগতে এলাম, কিন্তু সেই অনুবাদ গল্প। এরকম হয়তো আপনারা ভাবতে পারেন যে অনুবাদ গল্পের উপরে আমার আকর্ষণ বেশি। আসলে ঠিক তা নয়। এই গল্পটা একটু আমাকে অন্য রকমের মনে হলো, যার জন্যে আমি ভাবলাম যে পড়ে শোনাই। আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তো যদি ভালো লাগে অবশ্যই বলবেন, আমাকে লাইক করবেন বা কমেন্ট দেবেন। আমি কমেন্টসের জন্যে অপেক্ষা করব। গল্পটির নাম, লতার নাম হাউ মাউ খাঁ। নামটা শুনেই বুঝতে পারছেন, হাউ মাউ খাঁ মানে যারা হাউ মাউ খাঁ করে খেতে আসে। লেখক আমি যেখান থেকে পেয়েছি সেখানে লেখা আছে শ্রী বৈজ্ঞানিক, ছদ্মনাম নিঃসন্দেহে, কোনো নাম নেই। গল্পটি আসলে আয়ান উইলিয়ামসনের কেমিক্যাল প্ল্যান্ট নামক একটি গল্পের অনুবাদ। শুরু করি। নিচের দিকে নেমে আসছে বিমানখানা। নেমে আসছে এত দ্রুত যে তাকে অবতরণ হিসাবে নিরাপদ বলা মুশকিল। কলকবজা না বেগড়ালে এমনটা হয় না সাধারণত। বৈমানিকের সংখ্যা 21, তার মধ্যে 17 জনই কাজের বাইরে এই মুহূর্তে। এই অস্বাভাবিক ক্ষিপ্র অধোগতির জন্যই যে যেখানে কর্মরত ছিল সেইখানেই বসে বা শুয়ে পড়েছে। যেভাবে সম্ভব সেইভাবেই কোনো একটা থাম্বা রেলিং প্রাণপণে আঁকড়ে ধরে। অনেকের দাঁতে দাঁত লেগে গিয়েছে, চোখ সবারই বোঝা। তাহলে বলতে হবে 21 জনের মধ্যে এই 17 জনেরই জোর বরাত, কারণ এদের তো আর কিছু নয়। দেহের উপর দিয়ে কষ্ট যাচ্ছে খানিকটা, সেইটুকুই সহ্য করে যাওয়া ছাড়া তাদের আর কিছু করবার নেই এখন। কিন্তু বাকি 4 জন কষ্ট সহ্য করার সঙ্গে সঙ্গে তাদের আবার কাজও তো করতে হচ্ছে, এবং সে কাজ শুধু পেশির নয়, মস্তিষ্কেরও। তারা আছে ইঞ্জিন ঘরে। এই 4 জনের একজন হলো চালক। বিমানখানা উপরে যা হোক, কিছু অতি সামান্য নিয়ন্ত্রণ এখনও যা একটু আছে তা এরই দক্ষতার দরুন। এর কাজের ভিতরে ঘূর্ণি বইছে একটা, কিন্তু বাইরে থেকে তা কিছুই বোঝার জো নেই। লোকটা প্রায় অবিচলিত। বহিরাকাশের হাইড্রোজেন স্তর থেকে অব্যবহিত নিচের ট্রপোস্ফিয়ারে বিমানটাকে নামিয়ে আনতে দস্তুর মতো ওকে লড়াই করতে হয়েছে একটা। আগে সম্ভাবনা ছিল বিমানখানার উল্কার মতো জ্বলে ওঠার, এখন আশঙ্কা শুধু ডুবতে ডুবতে মৃত্যুর গহ্বরে নেমে যাওয়া। এই লড়াইয়ের 2 প্রস্থ ইঞ্জিন তার হাতের ভিতরেই অক্কা পেয়েছে। এখন সে কাজ চালাচ্ছে 3রা ইঞ্জিন দিয়ে। এটা বিকল হলেই ব্যাস, দফা শেষ, আর ইঞ্জিন নেই। অতুলনীয় নৈপুণ্যের পরিচয় দিয়েছে মানুষটা। একটু আগেই এই পার্সিফোন বিমানটির নাম। পার্সিফোন দুর্বার গতিতে নক্ষত্র থেকে নক্ষত্রে পাড়ি দিচ্ছিল। সেই গতি হঠাৎ সংযত করে তাকে নিম্নমুখী করা। বেগড়ানো ইঞ্জিন নিয়ে বাহাদুরির তারিফ না করে উপায় নেই। ক্যাপ্টেন বেচারি, হাওয়ার অভাবে ফুসফুস ফেটে যেতে চাইছে তার, তবু লৌহ মুষ্টিতে মাইক্রোফোন ধরে রেখেছেন ঠোঁটের কাছে, আর থেকে থেকে একটা করে শব্দ ছুঁড়ে দিচ্ছেন তার ভিতরে। ছুঁড়বার সেই চেষ্টায় প্রাণটা যেন বেরিয়ে যেতে চাইছে ভদ্রলোকের। অন্য 2 জন এটা ওটা কাজে ব্যস্ত। মুখের ভিতর পাকানো কাগজের ঠেলা তাদের, যাতে দাঁতে দাঁত লাগার শব্দে ক্যাপ্টেনের ক্ষীণ দূরভাষণ আরও অস্পষ্ট না হয়ে যায়। এইবার নিচে কি যেন কি দেখা যাচ্ছে। চালক ইঞ্জিনের চাপ কমিয়ে দিয়ে সরে এলো। খুব সময়ে এসে পড়েছি, এক্ষুনি নেমে পড়া দরকার ওইখানে, ইঞ্জিন বলে গেল। ক্যাপ্টেন ব্যাসকুম সেন দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছেন ওই কি যেন কির দিকে। কোনো গ্রহ সন্দেহ নেই। কোন গ্রহ? অনেক গ্রহই পুরানো বৈমানিকদের চেনা। যে কোনো একটা বৈশিষ্ট্য দূর থেকে চোখে পড়লেই বলে দিতে পারেন গ্রহটার নাম, ধাম, পরিচয়। কিন্তু এটার তো কোনো বৈশিষ্ট্যই চোখে পড়ে না। একান্ত মামুলি চেহারা, ন্যাড়া পাহাড়ে ভর্তি একটা মহাদেশ, তারও ও প্রান্তে উজ্জ্বল নীল সমুদ্র, একটা মোহনা, শ্যামল একটা উপত্যকা, একটা নদীও, আর গায়ে গায়ে এক সারি হ্রদ। তার এক একটা জল এক এক রঙের। সিরিয়াস না হয়ে যায় না, বললেন ক্যাপ্টেন। চালককে নির্দেশ দিলেন, ওইখানটাতে নামাও বিমান, ওই লাল হ্রদের ধারে। উদ্ধার করতে যারা আসবে সহজেই তাদের নজরে পড়বে ওটা। সাংকেতিক অফিসারকে বললেন, মহাকাশে খবর পাঠাও,
পার্সিফোন নেমে পড়েছে একটা মহাদেশের পশ্চিম প্রান্তে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, বলা যায় পাঁচটা রঙিন হ্রদ আছে পাশাপাশি এক লাইনে। তার ভিতর লাল হ্রদটার পাশে আমরা আছি। লাল হ্রদের কুলে কুলে উদ্ভিদের সবুজ সমারোহ, ওরই উপরে নামবে পার্সিফোন। নেড়া পাহাড়ে নামলে বিমানে চোট লাগতে পারে, কারণ নামছে ওটা বিপুল বেগে। বিকল ইঞ্জিনের এমন শক্তি নেই যে পিছু টানে সেই বেগকে খানিকটা সংযত রাখবে। উপত্যকার বন বাদারের উপরে নামতে পারলে চোটটা কম লাগতে পারে। এত সাবধান হওয়া সত্ত্বেও কিন্তু পার্সিফোন এমনভাবে পড়ল মাটিতে, তার আপাদমস্তক কেঁপে উঠল থরথর করে। চালক এতক্ষণ মুঠি তুলে নিল কন্ট্রোলের উপর থেকে। পাটাতনের উপর লম্বা হয়ে শুয়ে হাতের উপর মাথা রেখে সে নিশ্চল হয়ে রইল দারুণ অবসাদে। কেউ তার পিঠ চাপড়ে বাহবা দিতে গেল না। সবাই জানে যে ওই লোকটির কৃতিত্বে তাদের এবারে জীবনটা বেঁচে গিয়েছে এই যাত্রা। কিন্তু তা নিয়ে হইচই করবার কি আছে? আকাশ পারাবারে মৃত্যুর সঙ্গে লড়াই তো লেগেই আছে সারাক্ষণ। যার যা কর্তব্য প্রাণপণে সে তা করে। যে কোনো একজনের এতটুকু বিচ্যুতিতে ঘটে যেতে পারে দারুণ অনর্থ। প্রাণ দিয়ে খাটাই ওখানে প্রাণ বাঁচানোর একমাত্র উপায়। খাটাই রীতি, আর তার জন্য কারো উপরে কারো কৃতজ্ঞ হওয়ার কথা ওঠে না। চালক পড়ে আছে হতজ্ঞানের মতো, কেউ বিশ্রামে ব্যাঘাত করছে না তার। অন্য সবাই কিন্তু তার চারপাশে ব্যস্ত হয়ে পড়েছে নানান কাজে। মরতে বসেও তারা শেষ পর্যন্ত বেঁচে আছে, এই আনন্দে তারা মশগুল। ভবিষ্যতের চিন্তায় ব্যাকুল হওয়ার সময় এখনও আসেনি তাদের। সিগন্যালার তখন সংকেত ছড়িয়ে দিচ্ছে মহাকাশের দিকে দিকে, রন্ধ্রে রন্ধ্রে, বাঁচাও বাঁচাও। পার্সিফোন বিকল হয়ে পড়ে আছে এমন এক গ্রহে, সিরিয়াস পুঞ্জের কোনো গ্রহ বলে সন্দেহ করবার যথেষ্ট কারণ থাকলেও যাকে সঠিক শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পাহাড়ে ঢাকা গ্রহপৃষ্ঠে এক লাইন পাঁচটা হ্রদ, এক একটা এক এক রং। লাল রঙের হ্রদের কূলে নেমেছে পার্সিফোন। লাল হ্রদের কূলে লাল হ্রদ, লাল লাল। ব্যাটারিতে একটা ঝিকমিক আলো দেখা দিল কয়েক সেকেন্ডের জন্য। তারপরে ইঞ্জিন নিথর, নিস্পন্দ। তৃতীয় প্রস্থ ইঞ্জিনও গতাসু। আর কিছু করবার নেই। প্রথম পাহারার লোক বাছাই করে দিয়ে ক্যাপ্টেন দীর্ঘ প্রতীক্ষার জন্য প্রস্তুত হলেন উদ্ধার করবার জন্য। অন্য কোনো বিমান যতক্ষণ না আসছে কারোর কিচ্ছু করার নেই। প্রথম পাহারার কয়েকটি লোক ছাড়া অন্য সবাই ঘুমিয়ে পড়লো একে একে। ঘন্টা 4, 4:30 তারা ঘুমোচ্ছে। তারপরেই গোলমালে ঘুম ভেঙে গেল তাদের। পাহারাওয়ালা দৌড়াচ্ছে সমস্বরে, চেঁচাচ্ছে। এদিকে বিমানখানাও নড়ছে, কাঁপছে, দুলছে ক্রমাগত। কাত হয়ে পড়েছে বিপজ্জনকভাবে। এখনও কাত হচ্ছে প্রতি মুহূর্তেই। হলো কি? কেন কাত হচ্ছে? চারিদিকে চোখ বুলিয়ে আনতেই কারণটা ধরা পড়ে গেল। নিবিড় ঝোপঝাড়ের উপরে নেমেছিল পার্সিফোন। দোলে পিষে গিয়েছিল সব গাছগাছড়া তার চাপে। কিন্তু আশ্চর্য ব্যাপার, যেখানটায় তারা চাপা পড়েছিল সেইখানেই তারা মাথা খাড়া করে উঠেছে আবার। পার্সিফোনকে মাথায় নিয়ে, মাথা শুধু খাড়াই করেনি, মাথা চাড়া দিয়ে উঁচু হয়ে উঠেছে, প্রায় একটা টিলার সমান উঁচু। বিমানের এক পাশ রয়েছে সেই সব উদ্ভিদের মাথায়, আর এক পাশ রয়েছে মাটিতে। কাজেই কাত হয়েছে, এখনও হচ্ছে। কাত হতে হতে উল্টে পড়বে তাতে সন্দেহ নেই। উল্টে পড়বে, কিন্তু ডাঙায় কোথাও পড়বে না। যেদিকে উল্টাচ্ছে সেদিকেই লাল হ্রদের জল। বিমান থেকে হ্রদ কুল পর্যন্ত সমস্ত জায়গাটাই গড়ানে। সেই গড়ানটার দিকেই অনিবার্যভাবে নেমে যাচ্ছে পার্সিফোন। ইঞ্জিন মৃত না হলে সহজেই এই অবস্থা থেকে উদ্ধার পাওয়া যেতে পারত। মাথা ঝাড়া দিয়ে শূন্যে উঠে পড়তো বিমান। কিন্তু এখন কারো কিছু করবার নেই। চোখ ঠিকরে বেরুচ্ছে বৈমানিকদের। তাদের চোখের উপরেই তাদের নিয়ে পার্সিফোন গড়াতে গড়াতে নেমে যাবে এক্ষুনি হ্রদের ভিতর। লাফিয়ে নামা উপায় নেই তারও। দরজা বন্ধ। হাইড্রোজেন স্তর ভেদ করে বিদ্যুতের বেগে নেমে আসার সময় অসহ্য উত্তাপ লেগেছিল পার্সিফোনের গায়ে। বাইরের ধাতব আবরণ আগাগোড়া গলে দেওয়াল দরজা সব একসাথে জুড়ে গিয়েছে নিশ্ছিদ্র হয়ে। উপায় নেই বেরোবার। এদিকে বিমান নামছে, গড়িয়ে গড়িয়ে নামছে একটু একটু করে। আর নিশীথ শয্যায় বোবাই ধরা ঘুমন্ত মানুষের মতো 21টা মানুষ আড়ষ্ট হয়ে শুধু গোঙাচ্ছে অসহ্য যন্ত্রণায়। পার্সিফোনের বিপদ সংকেত ধরা পড়েছে দুটো বিমানের বেতারে। তখনই তারা ছুটেছে ঘটনাস্থলের উদ্দেশ্যে। হানিবলখানায় নিকটে ছিল। হানিবল আরেকটি বিমানের নাম। হানিবলখানায় নিকটে ছিল। এটার গতিপথ হলো পৃথিবী থেকে গ্রহ, গ্রহ থেকে আবার পৃথিবী। আকারে অপেক্ষাকৃত ছোট। বৈজ্ঞানিকদের
সংখ্যাও কম। ক্যাপ্টেনের নাম ব্রিটহাউস, উইলিয়াম বেঞ্জামিন ব্রিটহাউস। দ্বিতীয়টা হলো বেরেনিস। এটা আন্তঃগ্রহ বিমান, বিচরণের গ্রহ থেকে গ্রহে। পৃথিবীর কন্ট্রোলকে মেনে চলে অবশ্য, কিন্তু পৃথিবীতে নামে কদাচিৎ। এর অধ্যক্ষ হলেন কমান্ডার জাপ। ব্রিটহাউস প্রত্যক্ষ উপরওয়ালা না হলেও পদমর্যাদায় তার চেয়ে অনেক উপরে। প্রত্যক্ষ উপরওয়ালা নন শুধু এই কারণে যে দুজনের চাকরি দুটো আলাদা বিভাগে। মহাশূন্য বিজয়ের বিরাট প্রকল্প দুটো বিভিন্ন শাখায় কাজ করে, তো এটা হলো গ্রহমুখী, অন্যটা আন্তর্গ্রহ। ব্রিটহাউস জাপ সংকেত পেয়ে খুশি কেউ হতে পারেননি। দুজনেরই জরুরি কাজ ছিল অন্যত্র। ব্রিটহাউসকে 3 দিনের ভিতর পৃথিবীতে ফিরতেই হবে, অন্তত একদিনের জন্য। তার বিয়ের দিন ঠিক হয়ে আছে আজ থেকে 4র্থ দিবসে। না পৌঁছাতে পারলে সব ভেস্তে যাবে, সমূহ মনস্তাপ। ওদিকে জাপ গার্হস্থ্য ব্যাপার না হলেও গুরুতর অসুবিধা তারও আছে। 10 বৎসর পরে সমস্ত আন্তর্গ্রহ বিমানের একটা সমবেত মহড়া হয় মহাশূন্যের কোনো এক পূর্বনির্দিষ্ট তেপান্তরে। আগামী মহড়ার দিন ধার্য হয়েছে পরশু। স্বয়ং অ্যাডমিরাল তত্ত্বাবধান করবেন সমগ্র অনুষ্ঠানের। কমান্ডার রোয়ার্ড জাপ আবার খুব প্রিয় পাত্র অ্যাডমিরালের। অন্য সবাইয়ের আগেই ওর সেখানে হাজিরা দেওয়ার মতলব ছিল। মাঝখান থেকে এই এলো বাগড়া। খুশি কেউ নন, কিন্তু কর্তব্য তো করতেই হবে। যথাসম্ভব দ্রুতই রওনা হলো 2 বিমান, হানিবল আর বেরেনিস। সহযোগিতা করা উচিত, কিন্তু সহযোগিতার অনুকূল মনোভাব তা না আছে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিটহাউসের, না আছে কমান্ডার রবার্ট জাপের। একে তো আলাদা শাখার লোক ওরা, ওই শাখা দুটোর মধ্যে রেষারেষি একটা চিরন্তন ব্যাপার। পরস্পরের উপরে শ্রদ্ধা না থাকলে সহযোগিতার প্রবৃত্তি নিজে থেকে আসতে পারে কি? পার্সিফোনের ব্যাপারে সেই রেষারেষির মনোভাবটা গোড়া থেকেই প্রকট হয়ে উঠল। কারণ আছে বই কি। ব্রিটহাউস ভাবছে পার্সিফোন এসে পড়েছে গ্রহমুখী বিমানদের চলাচলের এলাকায়, সুতরাং অনুসন্ধানের ব্যাপারটাই কর্তৃত্ব করবে গ্রহমুখী হানিবলই। ওদিকে জাপ ভাবছেন পার্সিফোন বিমানটাই যখন আন্তর্গ্রহ যান, সে যেখানে গিয়ে বিপন্ন হয়ে থাকুক না কেন, তার উদ্ধারের ব্যাপারে আন্তর্গ্রহ বেরেনিসই নেতৃত্ব দেবে। তাছাড়া দুটো শাখার ভিতরে অন্তর্গ্রহেরা যে মর্যাদায় উঁচু তা কে না জানে। তার সঙ্গে আবার এটাও হিসাব করো যে ক্ষমতায়, চাকরির দৈর্ঘ্য, গৌরবে, এমনকি বয়সেও জাপ ওই খুদে ক্যাপ্টেনটা চাইতে অনেক বড়। তাহলে নেতৃত্ব বা কর্তৃত্ব কার পাওয়া উচিত, সে বিষয়ে কি কোনো সন্দেহ থাকতে পারে? আর এ নিয়ে ঝগড়া বাঁধবে তা কিন্তু বড় কর্তাদের অজানা ছিল না। ঊর্ধ্বতন মহাশূন্যের কোনো এক জায়গায় বসে তারা একটা আপোষ মীমাংসার সূত্র খুঁজে বার করলেন এ ব্যাপারে। নির্দেশ পাঠালেন একই সঙ্গে বেরেনিস ও হানিবলে, যে ঘটনাস্থলে যে বিমানটা আগে পৌঁছাবে কর্তৃত্ব করবে সেই। কিন্তু গেরো দেখো, সিরিয়াস পুঞ্জের আবহাওয়ার ভিতরে দুটো বিমানই প্রবেশ করলো একই সময়ে, 2 বিভিন্ন দিক থেকে। কর্তাদের এত কষ্টে উদ্ভাবিত মীমাংসার সূত্রটা কোনো কাজেই এলো না। আর এলো না দেখে হানিবলের পাটাতনে দাঁড়িয়ে তরুণ ব্রিটহাউস উচ্চ হাসে আকাশ ফাটিয়ে ফেললো একেবারে। হাসি তা পৃথিবীর সঙ্গে সম্পর্ক এখনও ঘনিষ্ঠ আছে বলে হানিবলের বৈজ্ঞানিকরা উপযুক্ত ক্ষেত্রে হাসে বই কি, আকাশ পাঠানো হাসিই হাসে। কিন্তু ওই রকম হাসি কোনো আন্তর্গ্রহ বিমানে কেউ হাসবে, এটা স্রেফ কল্পনাতীত। জাপের কথাই ধরা যাক। ভদ্রলোক সদাই গম্ভীর, কেতাদুরস্ত, নিজের পদগৌরব সম্বন্ধে অতিমাত্র সচেতন। কদাচিৎ কখনো হাসি যদি পাই, তা বলে সে হাসি যাতে ঠোঁটের কোণ ছেড়ে মুখের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে উনি সতর্ক হয়ে যান সঙ্গে সঙ্গেই। শব্দ করে হাসা কমান্ডার হওয়ার আগে থেকেই উনি ওই পদভ্যাস ত্যাগ করেছেন। এহেন জাপ বেরেনিসের তাপ নিয়ন্ত্রিত অফিস ঘরে বসে একটা রেডিওগ্রাম পেলেন হানিবলের কাছ থেকে। ক্যাপ্টেন ব্রিটহাউস সম্মান জানিয়েছেন এবং প্রস্তাব করেছেন একটা সাক্ষাৎকারের। উদ্দেশ্য পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে প্রকৃতি আগে থেকে ঠিক করে নেওয়া। জাপ রেগে কাঁই। তিনি আশা করছিলেন যে ব্রিটহাউস বলে পাঠাবে, আমি আপনার হুকুম মতো চলবার জন্য প্রস্তুত, কি করতে হবে বলে পাঠান। তা নয়, এলো সহযোগিতার প্রস্তাব। সহযোগিতা সে হয় সমানে সমানে। একে তো ছোকরাটা গ্রহমুখী বিভাগের লোক, তাতে আবার পদ ওর তুচ্ছ ক্যাপ্টেনের। কি স্পর্ধা! আন্তর্গ্রহের কমান্ডার জাপকেও বলে পাঠায় কিনা সহযোগীদের কথা। জাপ রেগে মেগে উপরতলার কর্তাদের বলে পাঠালেন, এ পরিস্থিতি অসহ্য, ছোকরাটাকে শায়েস্তা করুন। এদিকে ব্রিটহাউসকে উত্তর দিলেন, দেখা সাক্ষাৎ পরে হবে, আগে পার্সিফোনটাকে খুঁজে বার করা যাক। ভিতরে ভিতরে তার মতলব
পার্সিফনকে খুঁজে পেলে তখন আর প্রভুত্বের কোনো প্রশ্ন থাকবে না। ক্যাপ্টেন ব্যাসকুম তো আন্তর্গ্রহ শাখার লোক, নিজের শাখার কোনো কমান্ডারের সংস্পর্শে এসে পড়লে তিনি তো তক্ষুনি সেই কমান্ডারকে উপরওয়ালা বলে স্বীকার করতে বাধ্য হবেন। তাহলে আর ব্রিট হাউসকে তখন আমল দেওয়ার দরকার কি থাকবে? কিন্তু মুশকিল বাঁধল ওইখানে, পার্সিফন কোথাও নেই। ক্যাপ্টেন ব্রিট হাউস খেতে বসেছেন। লেফটেন্যান্ট মাইকেল খবর দিলেন একবারটি কন্ট্রোল ঘরে আসতে। ক্যাপ্টেন সমস্ত খাবারটা একসাথে পাকিয়ে ফেললেন পাটিসাপটার মতো করে, আর সেইটাকে কামড়াতে কামড়াতে গিয়ে দেখা দিলেন কন্ট্রোলে। হানিবল ছুটে যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে, অদূরেই উপকূল। সমুদ্রটা উজ্জ্বল নীল, ধোঁয়াটে নীল নয়, আসল নীলবর্ণ, অসহ্য রঙের কাড়ে, যাকে বলা হয় 27 নম্বর নীল, সেই রয়্যাল ব্লু। তাকানো যায় না ওই গাঢ় নীলের দিকে, চোখটাটায়। নামো তো নিচে মাইক, বলল ব্রিট হাউস। ভালো করে দেখা যাক, এমন আশ্চর্য নীল রঙের সমুদ্র তো কখনো দেখিনি। নামতে নামতে ভুল ভাঙল, জলের রং নয়, উদ্ভিদের। কোটি কোটি চক্রাকার পাতা, কুমুদ ফুলের পাতার মতো, কোটি কোটি পাতার ঠাস বুনুনি। সারা সমুদ্রটা শত শত মাইল পর্যন্ত সেই পাতার বুনুনিতে আচ্ছন্ন একেবারে। মাঝে মাঝে যেখানে স্রোত বইছে প্রবল তোড়ে, সেইখানেই এক একটা খোলা জলের ধারা, যে জল কালো, ঢেউে ঢেউে উজ্জ্বল, দেখলে ভয় করে। ক্যাপ্টেনের ইঙ্গিতে হানিবল উপরে উঠে গেল। আবার না উঠলে চারিদিক দেখা যায় না। পার্সিফন কোথায় খুঁজতে হবে? বিপদ সংকেত যা গিয়েছিল পার্সিফন থেকে, তা ওই যে মাইকেলের হাতে কাগজে লেখা আছে। মাইকেল বারবার পড়ছে, সেটা কিছুই বুঝতে পারছে না। নানা রঙের এক লাইন হ্রদ, আমরা লাল হ্রদের কূলে নেমেছি, ইঞ্জিন একেবারে বিকল, ব্যাটারিও, এইখানেই সংকেত শেষ। ব্রিট হাউস তার ঘাড়ের উপর দিয়ে ঝুঁকে পড়ল। পর্দায় ছবি পড়ছে উপকূলের। একটা জায়গায় আঙুল রেখে ব্রিট হাউস বলল, এই সেই এক লাইন হ্রদ। মাইকেল তাকিয়ে দেখল, সত্যি এক লাইন হ্রদের ছবি টেলিভিশনের পর্দায় ফুটে উঠেছে। 5 রঙের 5টা হ্রদ, একটা লাল, একটা নীল, একটা বেগুনের, প্রত্যেকটা এটি চারপাশে গাঢ় নীল উদ্ভিদের নিশ্ছিদ্র বেষ্টনী। অদ্ভুত পরিবেশ। কিন্তু পার্সিফন কোথাও নেই। কোথায় যাবে? বিপদ সংকেত যা বলেছিল তা যদি অবিশ্বাস করতে না হয়, ওইখানে ওই লাল হ্রদের ধারে সে নেমেছিল। সেখান থেকে সে কোথায় যাবে কেমন করে? তার নিজের ইঞ্জিনের তো এমন শক্তি ছিল না যে তাকে 1 ইঞ্চি নিয়ে যায় কোনো দিকে। তাহলে ধরে নিতে হবে যে তার স্থানান্তর গমনের ভিতরে হাত আছে অন্য কিছুর। কি সেই অন্য কিছু? ওইখানে নেমেছিল পার্সিফন, ওই লাল হ্রদের পাশে। না, হানিবলকে ওখানে নামিও না। একটা বিমান যেখান থেকে অদৃশ্য হয়েছে, ঠিক সেইখানে আরেকটা বিমানকে না নামানোই ভালো। তার চেয়ে ওই যে ন্যাড়া পাথরের চাতালটা, তার উপরে একগাছা ঘাসও জন্মায়নি, নামাও হানিবলকে সেইখানে, তারপরে দেখা যাক। নামবার আগে সমুদ্র আর হ্রদ, নদী আর উপত্যকা একবার ভালো করে দেখে নিল ব্রিট হাউস। জলেও যে উদ্ভিদ, কূলেও সেই উদ্ভিদ, একই রং, একই রকম পাতা, একই ঠাস বুনুনি, কোথাও ছেদ নেই জলে স্থলে এলাকায়। লতা বেয়ে গিয়েছে আপন মনে, তা থেকে ডাঁটি উঠেছে পরের পর, সেই ডাঁটির মাথায় পাতার গুচ্ছ। সর্বত্রই ডাঁটির উচ্চতা প্রায় সমান, কেবল লাল হ্রদের কূলে ছাড়া। ওইখানে একটা ধারে ডাঁটাগুলো একটু বেশি লম্বা। ব্রিট হাউস ধোঁকায় পড়ে গেল। যেখানে কতক ডাঁটি উঁচু, কতক ডাঁটি নিচু, সেইখানে পার্সিফনকে নামাতে গেল কেন বেছে বেছে? আর এক প্রহেলিকা। লম্বা ডাঁটি একটাও থেঁতলায়নি, বেঁটেগুলো থেতলেছে, নিশ্চয়ই পার্সিফনের চাপে। কিন্তু যেটুকু জায়গা জুড়ে থেঁতলানো ডাঁটির অবস্থান দেখা যাচ্ছে, পার্সিফনের নামবার পক্ষে তা তো যথেষ্ট পরিমাণে প্রশস্ত নয়। তার ওদিকে ওই লম্বা ডাঁটির পাড়, এদিকে হ্রদে নামবার গড়ান, বেছে বেছে ওইটুকু সরু জায়গায় পার্সিফন নামবে কেন? যেখান থেকে গড়িয়ে হ্রদের জলে পড়ে যাওয়ার প্রচুর আশঙ্কা। অথচ বিপদ সংকেতকে যদি অবিশ্বাস করতে না হয়, ওইখানেই নেমেছিল পার্সিফন। নেমেছিল, কিন্তু তারপর সমস্যা জটিল হয়ে উঠছে। জায়গাটা কেমন মনে হচ্ছে? নাম্বার ঠিক আগে জিজ্ঞাসা করলো মাইকেল। পৃথিবীর মতোই, বলল ব্রিট হাউস। তফাৎ শুধু এই যে অক্সিজেনের পরিমাণ 10%। কমান্ডার জাপ কিন্তু নামেননি এই পৃথিবীর মতো গ্রহটাতে। যেখানে বিমান নামাবার বৈজ্ঞানিক বন্দোবস্ত নেই, সেখানে নামতেও রুচিই হয় না। উনি গ্রহটার উপরে উড়তে উড়তে চক্কর দিচ্ছেন, যা কিছু দেখবার দেখে নিচ্ছেন উড়তে উড়তেই। দেখে নিয়েছেন যে পার্সিফন নেই, কোথাও নেই। পার্সিফন যে নেই সে বিষয়ে নিশ্চিন্ত হয়ে তিনি কন্ট্রোলে গিয়ে ঘ্যাঁট হয়ে বসেছেন, রিপোর্ট লিখছেন আন্তঃগ্রহ সংস্থায়। নাম্বার পরে পার্সিফন নিখোঁজ হয়েছে। নিজে উড়ে যাওয়ার শক্তি তার ইঞ্জিনে ছিল না, সুতরাং
সিদ্ধান্ত করতেই হয় যে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো বৈজ্ঞানিক বুদ্ধি ও শক্তিসম্পন্ন কোনো শত্রু এ গ্রহে আছে। শত্রু যেখানে আছে সেখানে দলবদ্ধ না হয়ে হানা দেওয়া নিষেধ আছে আন্তর্গ্রহ সংস্থার তরফ থেকে। সুতরাং আমি একা কিছু করা অনুচিত মনে করছি। ধরতে গেলে একাই আমি। ওই গ্রহমুখী বিমান হানিবলটা আছে বটে নিকটেই, কিন্তু ও আর আমার কি সাহায্য করতে পারবে সংঘর্ষ বাঁধলে? আমার বক্তব্য হচ্ছে অন্তত 5খানা আন্তঃগ্রহ বিমান চলে আসুক এখানে, কামান দিকে গ্রহটা চূর্ণ বিচূর্ণ করে গুপ্ত শত্রুকে টেনে বার করি আমরা। রিপোর্ট নিয়ে রেডিওগ্রাম চলে গেল। যা আশা করছেন কালই কামান দাগা শুরু হয়ে যাবে। পার্সিফোনকে যারা চুরি করেছে হাতে হাতে উচিত সাজা পাবে তারা। ব্রিট হাউস এদিকে চুপ করে বসে নেই। হানিবল থেকে গাড়ি নামিয়ে সে চষে বেড়াচ্ছে গ্রহজোড়া উদ্ভিদের রাজ্য। চাকার পেছনে গলগল করে রস বেরোচ্ছে ওই গাছগুলো থেকে, আর গাড়িটা ভিজে যাচ্ছে সেই রসে। তা যাক, এই উদ্ভিদ রাজ্যটা তন্ন তন্ন করে খুঁজতেই হবে। দেখতে হবে যে পার্সিফোনের নিপাত্তা হওয়ার কোনো কারণ কোথাও চোখে পড়ে কিনা। তা অবশ্য চোখে পড়েনি, তবে অন্য কিছু পড়েছে চোখে। তাহলে এই যে গ্রহজোড়া, এই উদ্ভিদের রাজ্যটাতে উদ্ভিদের সংখ্যা সাকুল্যে এক। নিছক একটি মাত্র রাক্ষসে লতা সমুদ্র থেকে বেয়ে এসেছে ডাঙায়। ডালের ডাল তস্য ডাল ছড়িয়ে দিয়েছে গ্রহময়, পাতায় নীল রং ধরিয়ে দিয়েছে সর্বত্র। অথচ এর চেয়ে আশ্চর্য আর কী হতে পারে? এই লতার কোনো শিকড় নেই। শিকড় নেই, স্রেফ মাটির উপর দিয়ে বেয়ে গিয়েছে লতাটা, আর মাটির সঙ্গে সেই সংস্পর্শই ওকে বাঁচিয়ে রেখেছে, বংশবিস্তারের শক্তি জুগিয়েছে ওকে। কি আছে তাহলে এই মাটিতে? এখানে ওখানে লতার নিচে গ্রহের পাথুরে মাটি খানিকটা করে তুলে নিল ব্রিট হাউস। হানিবলের রাসায়নিক ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হবে ওই মাটি। আরও বিশ্লেষণ করা হবে 5টা হ্রদের 5 রঙের জল। কী কারণে ওই সব জলের অত বর্ণ বৈচিত্র্য তা হয়তো জানা যাবে তাহলে। সব জলেরই আলাদা আলাদা নমুনা নেওয়া হলো বোতল ভর্তি করে। গ্রহটির দিবারাত্রির পরিমাণ মোট 30 ঘন্টা, 18 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত। কাজেই কাজ করবার ইচ্ছা যার আছে একদিনেই সে ঢের কাজ করতে পারে। হানিবলের ক্যাপ্টেন, লেফটেন্যান্ট আর ল্যাবরেটরি কর্মীরা ঢের কাজই করে ফেলল প্রথম দিকে। পরীক্ষায় জানা গেল উদ্ভিদের যে অংশ সমুদ্রের ভিতরে আছে তা জলের উপরে ভাসে, কিন্তু যে অংশ আছে হ্রদের ভিতরে সেটা থাকে জলের তলায়। এর কারণ সমুদ্র জল আর হ্রদের জল সাপেক্ষিক গুরুত্বের তারতম্য। খ, ডাঙার উপরে সেই জায়গা দিয়েই লতাটা বেয়ে গিয়েছে যেখানে পাথরের তলায় একটা দীর্ঘ শিরা বর্তমান ক্রোমিয়াম ধাতুর। এই লতা ওই ক্রোমিয়াম থেকে খাদ্য সংগ্রহ করে। গ, 5টা রং 5টা হ্রদ ও গলিত ক্রোমিয়ামে ভর্তি। ক্রোমিয়ামের সঙ্গে হলদে হ্রদে আছে ক্ষার, লালে অ্যাসিড, নীলে অম্লজান আর বেগুন হ্রদে পত্র হরিত। এসবই বোঝা গেল না শুধু একটি কথা, পার্সিফোনের কি হলো। রাতটা কোনো মতে কাটিয়ে ব্রিট হাউস ভোরবেলায় হুকুম করলো, সার্জেন্ট গাড়ি বার করো। আর তক্ষুনি রেডিও ঘরে ডাক পড়ল তার। আন্তর্গ্রহ বিমান বেরেনিস তাকে ডাকছে। কথা কইছেন কমান্ডার জাপ। আন্তর্গ্রহ বিমান এক স্কোয়াড্রন 1 ঘন্টার মধ্যে এসে পড়বে। আমরা কামান থেকে দীর্ণ বিদীর্ণ করে দেবো এই দেশটা। তার আগেই আপনার হানিবলকে নিয়ে আপনি এদিক থেকে সরে যান। ব্রিট হাউস বলল, কচু। যাবে না সে। তার মনে একটা সম্ভাবনার কথা উদয় হয়েছে। পার্সিফোন সম্পর্কে সেটাকে যাচাই করে না দেখে সে এখান থেকে নড়বে না। জাপ তো অন্য শাখার লোক, তার নিজের শাখার সর্বাধ্যক্ষ এসে হুকুম করলেও না। করুক জাপ রিপোর্ট। গাড়ি বার করবার হুকুম দিয়ে রেখেছে ব্রিট হাউস, কিন্তু সে গাড়ি কই? বেচারি সার্জেন্ট এসে কাঁচুমাচু হয়ে নিবেদন করলো, গাড়িটা বোধহয় কাজের বার হয়ে গেল। তার মানে? তীক্ষ্ণ প্রশ্ন ক্যাপ্টেন। যেখানে কাল ওই সব পাতার রস লেগেছিল সেখানটাই ক্ষয়ে গিয়েছে। গাড়িটা এখন এমন জখম হয়েছে যে তাকে চালাবার চেষ্টা করলে বিপদ হতে পারে। কি বোকা, কি বোকা, চেঁচিয়ে উঠল ব্রিট হাউস। সার্জেন্ট হঠাৎ লোহার ডান্ডার মতো শক্ত হয়ে বলল, ক্যাপ্টেন আমি। আরে না না, তোমার কথা বলিনি, তাড়াতাড়ি তাকে আশ্বস্ত করলো ব্রিট হাউস। বোকা আমি, নিরেট বোকা। ও কথা যেতে দাও, কাজ শুরু করো এক্ষুনি, তা নইলে ওই জাপ মুখ্যটা কামান থেকে সব পণ্ড করে দেবে। কন্ট্রোল আমার হাতে দাও তো মাইকেল, এখন ছুটতে হবে বিদ্যুতের বেগে। চালক চমকে গেল। তাহলে কি আপনি টের পেয়েছেন পার্সিফোন কোথায়? আলবাত, চেঁচিয়ে উঠল ব্রিট হাউস, লাল হ্রদের তলায়। আর কথা কইবার সময় পেল না কেউ। ব্রিটের হাতে হানিবল খেলতে লাগলো ছেলের হাতের লাট্টুর মতো। পাথরের চাতাল থেকে তীর বেগে খাড়া উঠে গেল আকাশে।
তারপর উপত্যকার অল্প উপর দিয়ে কান ফাটানো বাঁশি বাজাতে বাজাতে অর্ধবৃত্তাকারে চক্কর দিল এক একটা। আর তারপরে সবুজ হ্রদের উপরে এসে ঝাঁপিয়ে পড়লো এমন বেগে নিচু পানে যে বৈমানিকদের পেটের ভিতরের নাড়িভুড়ি পর্যন্ত নাড়া লাগলো একটা। এইবার বিমানের মুখ লাল হ্রদের দিকে। গোলন্দাজেরা তখন 2টো টর্পেডো ভরে ফেলেছে টিউবে। আদেশটা ব্রিট হাউসের জিবের ডগায় এসে গেছে। এমন সময় আন্তর্গ্রহ বিমান বহরের 6খানা মহাকায় বোমযান ঠিক তার মাথার উপরে এসে চক্কর দিতে লাগলো। রেডিওম্যান ছুটে এসে খবর দিল অ্যাডমিরাল নিজে আদেশ করেছেন ব্রিটকে অপসৃত হওয়ার জন্যে। ওদের বিমান বহর কাজ শুরু করবে এইবার। কচু জবাব দিল ব্রিট হাউস। তার ইঙ্গিতে 2টো টর্পেডো নিক্ষিপ্ত হলো একসঙ্গে লাল হ্রদের ঠিক শেষ প্রান্তে। নিক্ষেপের সঙ্গে সঙ্গে হানিবল হুস শব্দে পাক খেয়ে উঠে পড়ল উপর আকাশে। লাল হ্রদের প্রান্তে ততক্ষণে শুরু হয়ে গিয়েছে নারকীয় কাণ্ড। লাল হ্রদ আর নীল হ্রদের মাঝখানে ওই যে 100 গজের মতো জায়গাটা তা কেটে ফেটে চৌচির হয়ে আর লাল হ্রদের সমস্ত জল প্রবল স্রোতে ফাটল বেয়ে ছুটে চলে যায় নীল হ্রদের দিকে। 2টো হ্রদের জল যেখানে মিশছে সেখানে ধোঁয়ায় আচ্ছন্ন। আর কি কটু গন্ধ সেই ধোঁয়ায়। নানা রকম গ্যাস আর খনিজ বস্তুর সংমিশ্রণে এক বিভৎস পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে। হানিবলকে ওরা ওদিকে ডাকছে বেরেনসি, তোমার নামে রিপোর্ট হবে। স্বচ্ছন্দে জবাব দিল ব্রিট হাউস। রিপোর্টে কিন্তু দয়া করে এই কথাটা উল্লেখ করবেন যে লাল হ্রদের জলের তলা থেকে পার্সিফোনকে বার করেছিল এই অধমই। জল বেরোতে বেরোতে লাল হ্রদ ততক্ষণে শুকিয়ে গিয়েছে। পার্সিফোনকে দেখা যাচ্ছে হ্রদের তলায়। কী চেহারা সেই বিমানখানার! গায়ের ধাতু আবরণ ক্ষয়ে গিয়েছে এই দুদিনেই। এমন ঝাঁঝরা হয়ে গিয়েছে তার গায়ের ক্রোম ইস্পাত যে তার জঠরস্থ বন্দি বৈমানিকরা গাঁইতির ঘা কতক ভিতর থেকে তার উপর বসিয়ে দিতেই সব ভেঙে চুর বেরোবার পথ পরিষ্কার হয়ে গেল ওদের। আগে আগে ক্যাপ্টেন বাস্কুন, তার পিছনে 20টা বৈমানিক। উৎকণ্ঠা ছাড়া আর কিছু কষ্ট তাদের হয়নি এই দুদিনে, কারণ খাবার দাবারের কোনো অভাব পার্সিফোনে ছিল না। উপর আকাশে আন্তর্গ্রহ সংস্থার বিমান বহরকে দেখতে পেয়ে বাস্কুম ওইখান থেকে অভিবাদন জানালেন অ্যাডমিরালকে আর কমান্ডার জাবকে। হানিবলের দিকে দৃষ্টিপাত করার কোনো দরকার বাস্কুম বুঝলেন না। আর হানিবলও তার কৃতজ্ঞতার অর্ক লাভে ধন্য হওয়ার আশায় বসে নেই। ব্রিট হাউসের সময় সংক্ষেপ, এখানে আর দেরি করলে সে সময় মতো পৃথিবীতে পৌঁছতে পারবে না, না পারলে বিয়েটাই ফসকে যাবে তার। যেতে যেতে সে তার বৈমানিকদের বোঝাচ্ছে ওই লতাটাই সব অনর্থের মূল। বৈজ্ঞানিক বুদ্ধি রাখে, ধাতু ওর খাদ্য। সেই ধাতুর গন্ধ পেয়ে সমুদ্র থেকে স্থলে উঠে এসেছে এবং হ্রদগুলোকে পরিণত করেছে ধাতু গলাবার চৌবাচ্চায়। হঠাৎ ধাতুময় একখানা বিমান নাগালে এসে পড়াতে ও মনস্থ করল তাকে গ্রাস করতে। বিমানের তলায় যেসব ডাঁটি চাপা পড়েছিল এক পাশ দিয়ে তারা মাথা চাড়া দিয়ে উঠল। বিমান গড়িয়ে পড়ল হ্রদে। লাল হ্রদের জলে আছে অ্যাসিড, সেই অ্যাসিডে গলতে শুরু করলো ক্রোম ইস্পাত। আর 2টো দিন থাকলে বিমানের কাঠামো আর দেখতেই পাওয়া যেত না। নমস্কার।